যেহেতু আই এম শিওর যেটা আপনাদের কারো বুঝতে কোনো সমস্যা হয় নাই, এবং আমি যেভাবে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম ওইভাবে সুন্দরভাবে ম্যানুস্ক্রিপ্ট আপনারা লিখবেন, লিখে বা স্ক্যান করে আমার ইমেল অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দেবেন, সো অ্যাকর্ডিংলি আপনাদের করে হবে। তো আজকের আমাদের টপিকসটা যেটা পাবলিক হেলথ ল, এটা এমপিএস এর একটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু নিয়ে আমি আজকে কথা বলবো। স্লাইড দেখা যায়? জি স্যার। সুন্দর দেখা যাচ্ছে, জি ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, তো পাবলিক হেলথ ল আমরা শুধু বলি, আগের দিন পড়েছিলাম আমরা যে ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন, যে এই হেলথের যে নাটশেল আমরা কথাগুলো বলার চেষ্টা করেছিলাম, বাট আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে পাবলিক হেলথ ল। আপনারা এটা জানেন যে পাবলিক হেলথ ল কিন্তু পাবলিক হেলথ ল যেটা, এটা অনেক বড় একটা বিষয়, কতগুলো এরিয়া আছে এখানে, সে এরিয়াগুলো আপনাকে জানতে হবে। প্রায়োরিটি এরিয়া, এটা প্রায়োরিটি এরিয়ার মধ্যে ফার্স্ট আছে লেজিসলেটিভ এরিয়াটা। লেজিসলেটিভ এরিয়া বলতে আমরা লেজিসলেটিভ, এটা জাস্ট দা টার্ম ইটসেলফ ইজ ক্লিয়ার, যেটা বোঝা যাচ্ছে যে আইনগত প্রায়োরিটি কিরকম, পারফরমেন্স অফ অবলিগেটরি ফাংশন এন্ড বেসিক হেলথ সার্ভিসেস বাই সাব-ন্যাশনাল লেভেল অফ দ্য গভর্নমেন্ট, রাইট অফ হেলথ, এই যে বিষয়গুলা, এই জিনিসগুলাকে এরা বলছে যে এটার একটা প্রায়োরিটি আছে, সেটা হচ্ছে একটা আইনগত প্রায়োরিটি। 2 নম্বর আসেন হেলথ ল ফ্রেমওয়ার্ক। প্রত্যেকটা জিনিসের দেখবেন যে বাংলাদেশে কি হয়, যেটা আইনগত ফ্রেমওয়ার্ক থাকে, এখানে যেটা দেখাচ্ছে যে হেলথ ল ফ্রেমওয়ার্ক, প্রত্যেকটা জিনিসের দেখবেন যে ইভেন মানে বাস্তব উদাহরণ যদি আমরা বলি, দেখবেন যে এই যে মাঝে মধ্যে আমরা দেখি যে ম্যাজিস্ট্রেট সাহেবরা কিংবা মোবাইল কোর্ট, ক্লিনিক গুলাতে কিংবা হসপিটালের মধ্যে যায়, যে বিভিন্ন বিষয়গুলো দেখে, কিছু তারা বেজিং অন সাম ফ্রেমওয়ার্ক, লিগাল কিছু কভারেজ থাকে, আইনগত কিছু পেজ আছে, সেটাকে বলছে যে এখানে হেলথ কোয়েনসাইড করার জন্য পাবলিক হেলথ লটার প্রয়োজন। তারপরে আসে এটা গেল ন্যাশনাল কনসেপ্ট, তারপর আসছে গ্লোবাল কনটেক্সট। বাংলাদেশের থেকে সে একটা সিম্পল এক্সাম্পল আমি এখানে দেই, যে এই যে ইদানিং দেখবেন যে ন্যাশনাল পাবলিক হেলথ লর সাথে ইন্টারন্যাশনাল পাবলিক হেলথ লর একটা কোঅর্ডিনেশন থাকতে হবে। কিরকম, যেমন দেখেন এরা বলছে ইন্টারন্যাশনাল পাবলিক হেলথ ল অ্যান্ড রেগুলেশন, এটা কিন্তু ইউএন একটা বডি। তারপরে ইউএন এর কিছু গাইডলাইন আছে পাবলিক হেলথের ব্যাপারে,
তারপরে আছে ইউরোপিয়ান ইউনিয়নের কিছু আছে। এই দেখেন এক একটা এরিয়া ভাগ করা হয়েছে। ইউএন মানে সারা ইউএন এর যে কান্ট্রি গুলা, আমরা যেমন এটার মধ্যে পড়বো। তারপরে হেলথ পাবলিক হেলথ রেগুলেশন ইউনিট এটার মধ্যে পড়বো। পাবলিক হেলথ রেগুলেশন ইন দ্য কান্ট্রিজ অফ ইউরোপিয়ান ইউনিয়ন, এটা আমাদের জন্য না, দিস ইজ ফর ইউরোপিয়ান ইউনিয়ন। ল্যাটিন আমেরিকার জন্য আলাদা, কানাডার জন্য আলাদা। তারপরে লজ অ্যান্ড রেগুলেশন এশিয়ান কান্ট্রিজ এর জন্য আলাদা, এটা আবার আমরা আবার এটার মধ্যে। আর WHO ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর এনিম্যাল হেলথ। এই যে জিনিসগুলোর মধ্যে দেখবেন যে এক একটা আলটিমেটলি প্রত্যেকটা দেশের সাথে যে গ্লোবালি একটার সাথে আর একটা এই পাবলিক হেলথের একটা লিঙ্ক আছে। তারপরে আসেন প্রথমত এই লিঙ্কটা আমি একটু আগে বুঝাই আপনাদেরকে, লিঙ্কটা কিরকম। যেমন এখন খুব একটা বার্নিং ইস্যু হচ্ছে আমাদের ভ্যাকসিনেশন। কিরকম? WHO বলে দিল যে, WHO কি একটা ইউএন বডি বলে দিল যে অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন ফার্স্ট ডোজ এর 2 মাস পর সেকেন্ড ডোজ দিতে হবে, বা 2 মাসের মধ্যে বা 3 মাস পর। এটা কিন্তু আমরা এই বাংলাদেশে বসেও কিন্তু আমরা এটা মানতে বাধ্য। এটা আরেকটা হচ্ছে যে এই যে আমরা এখন বলছি যে ভ্যাকসিন দিচ্ছি, দেখেন সেন্ট্রালি ভ্যাকসিন গুলা ভ্যাকসিনের রেজিস্ট্রেশন হচ্ছে, এবং আপনাদের ভ্যাকসিনের যে একটা কার্ড সেটাও দ্যাট ইজ অর্গানাইজড and it is controlled centrally. কেন? কারণ যখনই আপনি বিদেশে কোথাও যাবেন তখন আপনি যে ভ্যাকসিনেটেড এবং আপনি কোন ভ্যাকসিন নিলেন দ্যাট ইজ অলসো রিকগনাইজড। এই কার্ডটা, এই আপনাকে এই কার্ডটা দেখাইলে তারা মেনে নিবে যে ইয়েস আপনি ভ্যাকসিনেটেড। এই যে লিঙ্ক গুলা, এটাই কি বলছে ওরা যে পাবলিক হেলথ রুলস রেগুলেশনের মধ্যে ইউএন বডি যেটা থাকবে, ইউনাইটেড স্টেটস থাকছে, ইউরোপিয়ান, আবার ইউরোপিয়ান ইউনিয়নের জন্য আবার নিজস্ব তাদের কিছু নীতিমালা আছে যেগুলোর সাথে আমরা সম্পৃক্ত। যেমন একটা দেখি, দেখেন একটা আইনের পার্থক্য আপনাদেরকে বললে বুঝতে পারবেন। যেমন বিদেশে যেটা হয়, ইউরোপিয়ান কান্ট্রি গুলাতে আপনি আপনার বাচ্চাকে বকা দেন, সে কিন্তু হিউম্যান রাইটস বলি আর আমরা পাবলিক হেলথ ল বলি, আপনার বাচ্চা যদি 999-এ ফোন করে বাসায় এসে আপনাকে ব্লেম করবে পুলিশ যে আপনি কেন বাচ্চাকে বকা দিলেন। এটা হচ্ছে ওই দেশের আইন প্রচলিত, বাট আমাদের দেশে কিন্তু এই আইনটা নাই। আমাদের দেশে যদি থাকতো তাহলে কিন্তু আমরা কিন্তু ওই সিচুয়েশন আমরা ফেস করতাম। দেখবেন যে আমাদের আত্মীয় স্বজনরা, বন্ধু বান্ধব, দেশের বাইরে যারা আছে তারা কিন্তু তারা এটা এনজয় বলেন, আর এই আইনটা দে আর বাউন্ড টু ওবে দিস ল। এটাই হচ্ছে দেখেন কানাডা বলেন, তারপরে আপনার যে ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে এই আইনের প্রচলন আছে, বাট আমাদের এশিয়ান কান্ট্রি বলেন, তারপরে এই যে কি বলে আমাদের যে ইউএন এর ইউকে এই যে আমরা যে খাবার দাবারে দেখেন না ভেজাল বিরোধী আন্দোলন চলে, ভেজাল বিরোধী খাবার দাবারে পানিশমেন্ট হয়, দেখবেন দোকান বন্ধ হয়ে যায়, লক্ষ লক্ষ টাকা জরিমানা হচ্ছে। কিভাবে? কোন আইনের পরে? তারা কি সাধারণ যে ক্রিমিনাল অ্যাক্ট বা আমাদের দেশের যে আইনগুলো দেখেন, এখন বিভিন্ন রকম অ্যাক্ট আছে, দুর্নীতি দমন আইন, এটা রিসেন্টলি হলো। তারপরে দেখেন এই যে এপিডেমিওলজিক্যাল যেটা মহামারী আইন 18-তে হলো। তো এই যে বিভিন্ন আইন আগে তৈরি হয় তারপরে সেটার ইমপ্লিমেন্ট হয়। দেখেন ইউকেতে যেটা আছে একটা হচ্ছে কন্টামিনেন্টস,
কনসালটেশন অফ দ্য কন্টামিনেন্টস ইন ফুড ইংল্যান্ড। এখন এই যে যে খাবার দাবারের মধ্যে কি কি জিনিস আপনি দিতে পারবেন, এটাও কিন্তু 2004-এর আইন। সেপ্টেম্বর, ওই একই সেপ্টেম্বরে আছে ফুড সেফটি অ্যাসুরেন্স আইন। এই যে কষাই যে খাবার দাবার ই করে সব কিছু কিন্তু আইন আমাদের দেশে আছে। তারপরে মিট হাইজিনের আইন দেখেন আছে সেপ্টেম্বর 2004-এ। ফুড অ্যাডিটিভস এর মধ্যে, অ্যাডিটিভস কি এটা তো একটা পণ্যের সঙ্গে আপনি কি মিলাতে পারবেন আইনগতভাবে। ফরমালিন আপনি দিতে পারবেন না আইনগতভাবে, আপনি নট অ্যালাউড। এই জন্যই দেখবেন যে ফরমালিন দিলে গিয়ে, কিন্তু ফরমালিন কি করে, খুব অল্প পরিমাণে দিলে জিনিসটা প্রিজারভেটিভস এর কাজ করে। ফরমালিন নিয়ে এত কথাবার্তা হয় অ্যাকচুয়ালি, বাট আপনারা দেখবেন যে ফরমালিনটা কিন্তু যে জিনিসটা, এটার পরিমাণটা আমরা তো আসলে আমাদের যারা ইউজার এন্ডে, যারা এটাকে এই ফরমালিনটা দেয়, এরা কিন্তু যদি তাদেরকে শিক্ষিত করা যেত তাহলে কিন্তু ফরমালিন খুব একটা ডেঞ্জারাস কোন এলিমেন্টস না। এইরকম ফরমালিনের মতো কিছু অ্যাডিটিভস আছে, যে ফুড কালার, একটা যে কালার দেওয়া খাবারের একটা রং, এগুলো কিন্তু অ্যালাউড একটা লেভেল আছে, যে এই পরিমাণ পর্যন্ত অ্যালাউড, ফুডটা নষ্ট হয়ে যাওয়া থেকে প্রিভেন্ট করবে। এই যে দেখেন আমরা ক্যান ফুড খাই, এটাকে আমরা খুব ইয়ে করে কিনে নিয়ে আসি দোকান থেকে। দেখবেন যে আগোরাতে যান, দেখবেন বড় বড় যে আমাদের যে মনোহারি যে দোকানগুলো এখন আছে, এরকম অনেক রকমের আইটেম আছে, মাংস আছে, মাশরুম, এরকম কন্টেইনার, একটা সুন্দর লুক্রেটিভ কন্টেইনারে, এবং এটা ডেট দেওয়া আছে এতদিন এটা দিয়ে করে। কেমনে, কিভাবে? ওর মধ্যে প্রিজারভেটিভস আছে এবং ওইখানেই ফরমালিন লাইক আইটেম আছে, কিন্তু দ্যাটস ওয়াই এটা কিন্তু নষ্ট হচ্ছে না। এখন এটার কথা হচ্ছে যে তাহলে ওদের আমরা ধরছি না কেন, এটা ধরছি না বিকজ একটা লেভেল আছে। আমাদের দেশে করে কি, ফরমালিনের মধ্যে চুবাই ফেলে, কিংবা ফরমালিনের পরিমাণটা এমন দেয় দ্যাট ইজ ইনজুরিয়াস টু হেলথ। দুই হাজার 6 হাইজিন আইন, এটা হচ্ছে সব কিন্তু ইউএন এর কথা বলছে, ইউএর আইন এটা। হেলথ ক্লেমস এজেন্সি ওপেন্স ইউকে লিস্ট অফ হেলথ ক্লেমস। এই 2006 দেখেন, এদেরও কিন্তু দেশে নতুন নতুন আইন হচ্ছে। 2006 হাইজিন ফর ফুড সেফটি অ্যাসুরেন্স ইন ইউকে স্টেটমেন্টস। 2006 দেখেন অনেক আইন হচ্ছে ওদেরকে। নোভেল ফুডস, তারপরে দেখাচ্ছে 2006 যে নোভেল ফুডস ভিউজ অন শিটেক এক্সট্রাক্ট, তারপরে মিট হাইজিন। এগুলো আসলে মুখস্থ করার বিষয় না, বাট আপনাদেরকে জানতে হবে যে এইভাবে জিনিসগুলা চলে আসছে। তারপরে দেখেন অক্টোবর 2006 স্প্রিট ড্রিঙ্কস, অর্গানিক ফুড, তারপরে আছে জেনেটিক্যালি মডিফাইড ফুড, তারপরে বলছে হাইজিন। এই যে জেনেটিক্যালি মডিফাইড ফুড মানে কোনটা, এই যে এখন আমরা হাইব্রিড খাবার দাবার যেগুলো আমাদের দেখবেন, আজকাল অরিজিনাল শসা আমরা যেটা আগে 2 দিন আগেও ছিল মার্কেটে, এটা কিন্তু এখন আর পাওয়াই যায় না। সিজনে কিছু পাওয়া যায়, নাই। কেন নাই? কিন্তু এখন আপনি যখনই যান শসা কিন্তু পাওয়া যাচ্ছে, এগুলো হচ্ছে হাইব্রিড যেটা বললাম। তারপরে আপনি দেখেন হাইব্রিড, এরকম যত আইটেম গুলো, এগুলো হচ্ছে সব জেনেটিক্যালি মডিফাইড, এটাকে আমরা হাইব্রিড বলছি। এটার পিছনে কিন্তু অনেক কাজ হয়। আমাদের যে ফুড এজেন্সি বলি আমরা, কি বলে এটাকে, যারা এই যে বিভিন্ন এগ্রিকালচার যে ইনস্টিটিউশন গুলো আছে, বাড়ি, ইরি, ব্রি, এরা কিন্তু অনেক কাজ করছে বেজিং অন দিস থিং। এবং আমাদের যে এগ্রিকালচার সেক্টর আছে, প্রচুর রিসার্চ হচ্ছে এবং
জেনেটিক্যালি মডিফাইড খাবার দাবার সেটা এগুলা হচ্ছে। তারপর দেখেন হাইজিন, এগুলো ইউরোপিয়ান ইউনিয়নের এটা। তারপরে হচ্ছে ওই যে জেনেটিক্যালি মডিফাইড ফুডের 2006 অক্টোবরে হাইজিন, ফর্টিফিকেশন ইউকে রেসপন্স, এই যে ফর্টিফিকেশন টু সেট ম্যাক্সিমাম ভিটামিন এন্ড। এখন এটা তো আপনারা জানেন, অ্যাডাল্ট্রেশন, ফর্টিফিকেশন, অ্যাডিটিভস। কে বলতে পারবেন এটা আমাকে একটু বুঝান তো তিনটা শব্দ? এনিবডি? ফুড অ্যাডাল্ট্রেশন কি জিনিস, ফুড ফর্টিফিকেশন কি জিনিস, এন্ড ফুড অ্যাডিটিভস কেউ জানেন? ফুড অ্যাডাল্টারেশন স্যার খাদ্যে ভেজাল মেশানো। তারপরে আর অ্যাডিটিভস হচ্ছে স্যার মানে প্রিজারভেটিভ মেশানো আর কি, নির্দিষ্ট পরিমাণে আর কি। ফর্টিফিকেশন, ফর্টিফিকেশন মানে স্যার এরকম ওটাও স্যার নির্দিষ্ট পরিমাণে ভিটামিন অথবা মিনারেলস অ্যাড করা আর কি, অ্যাডুকেট অ্যামাউন্ট। এটা ঠিকই আছে। আর কেউ? ঠিকই আছে, কিন্তু আর একটু ভালো করে বলতে হবে। আর কেউ জানেন? তাজুল তো বললো, আর কেউ? আর কে বলতে পারবেন? করতে পারতেছেন না ক্লাসে আর কি, নক করতেছেন যে অ্যাড করার জন্য। আর কেউ? আচ্ছা, তাহলে আমি বলে দিই। ফুড অ্যাডাল্ট্রেশন মিন্স, বাংলায় বলি খাদ্যে ভেজাল। এখন ভেজালটা কি? খাবারের গুণগত মান নষ্ট করে দিয়ে ভেজাল, এটা হচ্ছে ফুড অ্যাডাল্ট্রেশন। কোয়ালিটিটা ডিটোরেট করবে অথবা হার্মফুল হবে, হোয়াটএভার ইট, বা ইল আনহেলদি হবে, সেটা হচ্ছে ফুড অ্যাডাল্ট্রেশন। আর ফুড অ্যাডিটিভস, ফুডের গুণগত মানের কোনো পরিবর্তন হবে না, কিন্তু ফুডের কালার বা প্রিজারভেশন এইরকম পারপাসে ফুডের সাথে কিছু অন্য আইটেম অ্যাড করা হবে, বাট অরিজিনালি ফুডের কোয়ালিটি কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে ফুড অ্যাডিটিভস। স্যার তিন নাম্বারটা হচ্ছে ফর্টিফিকেশন। ফর্টিফিকেশন হচ্ছে ফুডের যে অরিজিনাল কোয়ালিটি থাকবে এর সাথে এমন কিছু আইটেম অ্যাড করা হলো যেটা ফুডের গুণগত মান ইমপ্রুভ করলো। যেমন একটা খাবারের সাথে অরিজিনালি একটা এক্সাম্পল বলি, যে গুঁড়া দুধের মধ্যে আয়রন এবং ভিটামিন সি সাপ্লিমেন্ট দিয়ে দেওয়া হয়। নর্মালি দুধের মধ্যে কিন্তু এটা নাই। একটা ম্যাঙ্গো জুস অরিজিনাল, আমাদের দেশের এই ভেজালের কথা বলছি না কিন্তু আমি, আপনারা খেয়াল করবেন, অরিজিনালি ম্যাঙ্গো জুস, এখন এর মধ্যে একটু আয়রন সাপ্লিমেন্ট, ভিটামিন সি হয়তো আছে, বা আয়রন সাপ্লিমেন্ট কিংবা একটু মিনারেল অ্যাড করা হলো, তাহলে এটা কোয়ালিটিটা আরো ভালো হইলো, বাট ইন এডিশন টু ইটস অরিজিনাল কোয়ালিটি। এটা হচ্ছে ফুড ফর্টিফিকেশন। জি বলেন, কে বলছিলেন? আসছেন, উনি জয়েন করছেন। এখন ফুড ল রিসার্চ অ্যাক্টিভিটিস।
development and application of European Union food hygiene legislation, import of WTO codex in fruit and vegetable exports from the developing countries. তারপরে বলছে এরা control of issues generally modified foods. তারপরে বলছে food level ability to communicate the product information, the circle of information requirements for effective national food control systems with a special emphasis on the Mauritius European Food Authority in the context of European Common Market Food Biotechnology. এইবার আমরা আসি বাংলাদেশ কনটেক্সটে। এতক্ষণ যেগুলো বললাম এগুলো কিন্তু বোথ গ্লোবাল কনটেক্সট, দ্যাট ইজ বাংলাদেশ সহ বিশ্বের অন্য। বাংলাদেশে কিন্তু কিছু আমাদের আইন আছে। এখন আমাদের দেশে যখন এই ভেজাল বিরোধী আন্দোলন বা আইন যখন হয়, পানিশমেন্ট হয় বেজিং অন ফুড সেফটি অ্যাক্ট অফ বাংলাদেশ। এক নম্বর, almost all the public health and related laws back come from the British they adopted the government Pakistan 1947 ভাগ হওয়ার পরে যে ব্রিটিশ বিরোধী ব্রিটিশ পরে যে ইন্ডিয়া পাকিস্তান যে ভাগ হয়ে গেল, সেই সময় ইন্ডিয়া এবং এটার যে ইন্ডিপেন্ডেন্স হলো তখন থেকে পাকিস্তানের দিকে চলে আসলো, ইন্ডিয়া চলে গেল আলাদা। এইগুলাকে আবার আমরা বাংলাদেশের দিকে নিয়ে আসলাম। আমরা বলছি তখন যে ফুড সেফটি অ্যাক্ট বাংলাদেশ, ফুড কন্ট্রোল অ্যাক্ট বাংলাদেশ, যাই বলি না কেন সব বাংলাদেশ কনসেপ্ট, কিন্তু সব বেসিক জিনিস কিন্তু সব একই জিনিস, ল গুলা কেউ চেঞ্জ হয়। Successful implementation of public health law একটা, আর একটা হচ্ছে import public health laws including that. Pure Food Act 1959 লেখা আছে। এখন এর মধ্যে কি কি আছে? Important public health laws, international health regulation, various aspects. এখন এই যে ইম্পর্টেন্ট পাবলিক হেলথ ল, ইম্পর্টেন্ট পাবলিক হেলথ ল আমাদের দেখেন 32টা ল আছে। আমি বলে যাচ্ছি এগুলো জাস্ট দেখে যাওয়া। একটা হচ্ছে ভাইটাল রেজিস্ট্রেশন, এই দেখেন এটা 1873 অ্যাক্ট। বার্থ ডেথ ম্যারেজ রেজিস্ট্রেশন, একটা বার্থ এন্ড ডেথ। আমরা বাংলাদেশে কি হয়, একটা মানুষ মারা গেলে সে এখন হয় না, এখন না আমাদের ন্যাশনাল আইডি, একজনকে মেরে ফেললে কিন্তু সেই সময় বিচার হতো, ন্যাচারাল ডেথ, আনন্যাচারাল ডেথ। এবং ওই জায়গায় ওই সময় কিন্তু আদমশুমারি ছিল, কতজন মানুষ আছে একটা গ্রামে। প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু সেই নিয়মগুলো ছিল। এখানে একটা মানুষ মারা গেল এবং তার সম্পত্তি তার সন্তানদের মধ্যে বন্টন হবে, এই যে তখন কোন নিয়মে, তার মানে কি একটা মানুষ মারা গেলে তার সেটার একটা রুলস অনুযায়ী সেটার একটা রেজিস্টার ছিল, সেই রেজিস্টার মেনটেন করা হতো। জন্ম নিল একটা ফ্যামিলিতে একটা নতুন বাচ্চা, তাকে সেই নতুন বার্থ এন্ড ডেথ রেজিস্ট্রেশন ছিল তখন, বার্থ ডেথ এন্ড ম্যারেজ রেজিস্ট্রেশন। এই যে আপনারা কেউ মনে করার কোনো কারণ নাই যে এই যে ম্যারেজ রেজিস্ট্রেশন যে কাজী অফিসগুলো নতুন হয়েছে, তা না। কিন্তু এটা দেখেন সেই 1800 সেই আইনটাই কিন্তু এখনো চলছে। বিয়ে শাদী, জন্ম মৃত্যু বিয়ে,
এটা হচ্ছে ভাইটাল রেজিস্ট্রেশন আইন। তারপরে দেখেন কমিউনিকেবল ডিজিজের জন্য কন্ট্রোল আইন, প্রিভেনশন অফ ইনোকুলেশন ভ্যাকসিন অ্যাক্ট 1865, ভ্যাকসিনেশন আইন 80, এপিডেমিক ডিজিজ আইন। এই দেখেন এপিডেমিক ডিজিজ আইন আমরা এখন এটা নিয়ে নাড়াচাড়া করছি, কিন্তু সেই 1987 এর 1897 সালের আইনকেই কিন্তু আমরা আবার জাস্ট এর সাথে আমরা কিছুটা মন্ত্রী পরিষদের সংসদে আলোচনার প্রেক্ষিতে কিছু অ্যাডিশন হয়েছে, বাট আইনটা কিন্তু তখনও ছিল। পাবলিক হেলথ অর্ডিন্যান্স 1944। তো এটা দেখেন এই যে আইনগুলা কিন্তু এমন না যে আমরা নতুন ফেস করছি এবং নতুন এই আইনগুলা যে নতুন হচ্ছে তা না, কিন্তু এটা দেখেন আমাদের জন্মের বাপ দাদাদের জন্মের আগে থেকে আইনটা চলে আসছে, এবং সেই আইনগুলা কিন্তু এখনো আমাদের দেশে যে ইম্পর্টেন্ট হেলথ ল, হেলথ সেক্টরে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে। এই যে দেখেন মাঝে একটা পত্রিকাতে দেখবেন অনেক খবর আসা শুরু হচ্ছে, জানেন যে খুব আমাদের পত্র পত্রিকা খুব সরব ছিল যে সেক্রেটারিয়েটে একটা ঘটনা ঘটেছিল অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট নিয়ে। মনে পড়ে আপনাদের? হ্যাঁ, কেউ কথা বলেন? আপনারা কথা না বললে কিন্তু আমি মনে করবো হয় আপনারা অন করে দিয়ে সরে গেছেন, কেউ যোগাযোগ রাখছেন না,